আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই আরবে কেবলস সংবাদ শিরোনাম। দখলদার ইসরায়েলি বাহিনী এবং নিরীহ ফিলিস্তিনিদের মধ্যে ভয়াবহ যুদ্ধ চলছে। আর এই মুহূর্তে আমাদের হাতে এসছে যুদ্ধের ভয়ঙ্কর কিছু গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ। প্রথমেই জানাবো, ভয়াবহ দাবানলে পড়ছে ইসরায়েল, বিদেশি সহায়তার আবেদন। ইসরায়েলের দখলকৃত জেরুজালেমের বিভিন্ন অংশে আল্লাহর গজব দাবানল ছড়িয়ে পড়েছে। এরই মধ্যে স্থানীয় বাসিন্দাদের সরিয়ে নেওয়া হয়েছে এবং একটি প্রধান মহাসড়ক বন্ধ করে দিতে বাধ্য হয়েছে দখলদার। আগুন নিয়ন্ত্রণে আনতে আন্তর্জাতিক সহায়তার আবেদন জানিয়েছে দেশটি, তবে এখনও কোনো দেশ ইসরায়েলের আবেদনে সাড়া দেয়নি। এরপর জানাবো, মার্কিন বাণিজ্য যুদ্ধের শেষ দেখে ছাড়ব বলছে চীন। যুক্তরাষ্ট্র যদি তাদের শুল্ক যুদ্ধ চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়, তবে বেইজিংও পিছু হটবে না। চীন এই বাণিজ্য যুদ্ধ শেষ পর্যন্ত দেখে ছাড়বে। ব্রাজিলে ব্রিক্স পররাষ্ট্রমন্ত্রীদের বর্ধিত বৈঠকে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই এমন মন্তব্য করেছেন। এদিকে রাশিয়ার পক্ষে লড়াইয়ে উত্তর কোরিয়ার ৬০০ সৈন্য নিহত বলছে সিউল। রাশিয়াকে সাহায্য করার জন্য উত্তর কোরিয়ার সেনারা যুদ্ধ করছে। সেনা মোতায়েনের বিষয়টি আনুষ্ঠানিকভাবে স্বীকার করেছে সিউলের একজন আইন প্রণেতা। তিনি জানান, রাশিয়ার পক্ষে ইউক্রেনের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে আমাদের ৬০০ জন সেনা নিহত হয়েছে, আরও কয়েক হাজার আহত হয়েছে। ফরাসি বার্তা সংস্থা এএপির সূত্রে বাসোস এই তথ্য জানিয়েছে। উত্তর কোরিয়ার রাজধানী সিউল, সেখান থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। এবারে জানাবো, রাজপথ এবং সচিবালয়ে বিক্ষোভ করলে তদন্ত ছাড়াই চাকরি যাবে। সংশোধন হচ্ছে সরকারি আইন। অন্তর্বর্তীকালীন সরকার সরকারি চাকরি আইন ২০১৮ সংশোধনের মাধ্যমে সরকারি চাকরিজীবীদের জন্য কঠোর শাস্তির বিধান আনতে যাচ্ছে। এতে ৪.৫ দশক আগে সামরিক আমলে প্রণীত সরকারি কর্মচারী বিশেষ বিধান অধ্যাদেশ ১৯৭৯ এর কয়েকটি ধারা ফের যুক্ত করা হচ্ছে। এটি করা হচ্ছে সরকারি কর্মচারীদের রাজপথে সভা সমাবেশ, কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি বন্ধ করতে, অন্য কর্মচারীদের তাদের কর্মস্থলে যেতে বাধা না দিতে এবং সচিবালয়ের ভেতরে বিক্ষোভ বন্ধ করতে। এখন থেকে কেউ যদি সরকারি চাকরি করে তারা বিক্ষোভ সমাবেশ বা রাস্তায় নামে, তাহলে বিনা নোটিশে তাদের চাকরি থেকে ছাঁটাই করা হবে। এবং সর্বশেষ জানাবো, হাসিনার মুখ্য সচিব কায়কাউসের কারসাজিতে ৪.৫ কোটি টাকার কর ফাঁকি ভারতের আদানি গ্রুপের। শুল্ক কর অব্যাহতির মাধ্যমে ভারতের আদানি গ্রুপকে প্রায় ৪.৫ কোটি টাকা কর ফাঁকির সুযোগ করে দেওয়ার অভিযোগ অনুসন্ধানে নেমেছে দুর্নীতি দমন কমিশন দুদক। জাতীয় রাজস্ব বোর্ড এনবিআরকে পাশ কাটিয়ে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের বিদ্যুৎ কেনা চুক্তি নিয়ে আদানিকে এই সুযোগ করে দেয়। অভিযোগ আছে, বড় ধরনের এই কর ফাঁকির ঘটনার নেপথ্যে মূল ভূমিকায় ছিল পতিত সরকারের প্রভাবশালী দোসর সাবেক মুখ্য সচিব কায়কাউস। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। এবারে বিস্তারিত। ভয়াবহ দাবানলে পড়ছে ইসরায়েল, বিদেশি সহায়তার আবেদন। ইসরায়েলের দখলকৃত জেরুজালেমের বিভিন্ন অংশে ভয়াবহ দাবানল ছড়িয়ে পড়েছে। এরই মধ্যে স্থানীয় বাসিন্দাদের সেখান থেকে নেওয়া হয়েছে এবং একটি প্রধান মহাসড়ক বন্ধ করে দিতে বাধ্য হয়েছে দখলদার ইসরায়েল। আগুন নিয়ন্ত্রণে আনতে আন্তর্জাতিক সহায়তার আবেদন করেছে দেশটি, তবে এখনও ইসরায়েলকে কেউ সহায়তা দিতে রাজি হয়নি। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, আজ জেরুজালেম উপকণ্ঠে অবস্থিত এশতাওল বনে বিশাল আকারে দাবানলের সূত্রপাত হয়। এক সপ্তাহের মধ্যে এটি দ্বিতীয়বারের মতো এই ভয়াবহ আগুন। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, জেরুজালেম থেকে তেল আবিব পর্যন্ত চলাচলের প্রধান রুট ১ নম্বর মহাসড়ক এ আগুন জ্বলছে। আশপাশের পাহাড়ের চূড়ায় ঘন ঘন ধোঁয়ার কুণ্ডলী দেখা যাচ্ছে। এ সময় অনেকেই গাড়ি ফেলে পালিয়ে গেছে। কর্মকর্তারা এই দাবানলকে ইসরায়েলের ইতিহাসে সবথেকে ভয়ানক বড়
প্রাকৃতিক অগ্নিকাণ্ড বলে অভিহিত করেছে। জেরুজালেমের ফায়ার অ্যান্ড রেস্কিউ বিভাগের বিভাগীয় কমান্ডার সুমিলিক ফ্রিডম্যান বলেছেন, আমরা একটি বিশাল দাবানলের মুখোমুখি হচ্ছি। সম্ভবত এটি ইসরায়েলের ইতিহাসে সবথেকে বড় আগুন। এটি নিয়ন্ত্রণে আনতে আমাদের চেষ্টা আরও দীর্ঘ সময় ধরে চলবে। আমরা বিদেশি বন্ধুদের কাছ থেকে সহায়তা চেয়েছি, তবে এখন পর্যন্ত ইসরায়েলকে কোনো রাষ্ট্রই সহায়তা দেওয়ার কথা মুখে আনেনি। মার্কিন বাণিজ্য যুদ্ধের শেষ দেখে ছাড়বে চীন। যুক্তরাষ্ট্র যদি তাদের শুল্ক যুদ্ধ চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়, তবে বেইজিং ও পিছু হটবে না। চীন এই বাণিজ্য যুদ্ধ শেষ পর্যন্ত দেখে ছাড়বে। ব্রাজিলের ব্রিক্স পররাষ্ট্রমন্ত্রীদের বর্ধিত বৈঠকে চীনের পররাষ্ট্রমন্ত্রী অং ই এমনটা দাবি করেছেন। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশিত মন্ত্রীর বিবৃতি অনুসারে বাণিজ্য যুদ্ধের প্রতি চীনের প্রতিক্রিয়া স্পষ্ট ও সিদ্ধান্তমূলক। যদিও আপনি লড়াইয়ের উপর জোর দেন, আমরা শেষ পর্যন্ত লড়াই করব। যদি আপনি সংলাপের জন্য প্রস্তুত থাকেন, তবে তা অবশ্যই সম্মান এবং সমতার উপর ভিত্তি করে করতে হবে। চীন কেবল তার জাতীয় মর্যাদাই নয়, বরং বিশ্বের উজ্জ্বল ভবিষ্যতও রক্ষা করবে। ওয়াং ই আরও বলেছেন, ব্রিক্স এর উচিত আন্তর্জাতিক সম্পর্কের মূল নীতিমালা অনুসরণ করা, বহুমুখী বাণিজ্য ব্যবস্থা রক্ষা করা এবং সম্পর্কের একটি ন্যায্য বৈশ্বিক ব্যবস্থা গড়ে তোলা। তিনি আরও বলেছেন, মূল প্রশ্নটি হলো, আমরা কি বিশ্বের একমেরু আধিপত্যবাদী শাসনকেই মেনে নিব, নাকি আমরা ন্যায়সঙ্গত এবং সুশৃঙ্খল বহুমেরু বিশ্বকে উৎসাহিত করব। এখন যেহেতু যুক্তরাষ্ট্র বিশ্বজুড়ে তার শুল্কের কাঠি ছড়িয়ে দিচ্ছে, আন্তর্জাতিক সম্প্রদায়কে সিদ্ধান্ত নিতে হবে যে তারা জঙ্গলে ফিরে যেতে প্রস্তুত কিনা, যেখানে শক্তিশালীরা দুর্বলদের স্বীকার করে। গত 2 এপ্রিল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প 185 দেশ এবং অঞ্চলের উপর নতুন করে শুল্ক আরোপের ঘোষণা দেয়, যার তালিকায় রাশিয়ার নাম নেই। 5 এপ্রিল থেকে 10% বেসলাইন শুল্ক কার্যকর করা হয়, যখন ব্যক্তিগতকৃত শুল্ক 9 এপ্রিল থেকে কার্যকর হয়। 9 এপ্রিল ট্রাম্প বেশ কয়েকটি দেশ ও অঞ্চলের উপর পারস্পরিক ভিত্তিতে আরোপিত অতিরিক্ত আমদানি শুল্ক 90 দিনের জন্য স্থগিত করা হয়েছে। বিশেষ করে বাংলাদেশে 37% শুল্ক দেওয়া হয়েছিল, সেটি অন্তর্বর্তীকালীন সরকারের চিঠি দেওয়ার ফলে সেটি আপাতত স্থগিত রয়েছে 3 মাসের জন্য। রাশিয়ার পক্ষে লড়াইয়ে উত্তর কোরিয়ার 600 সৈন্য নিহত বলছে উত্তর কোরিয়া। রাশিয়াকে সাহায্য করার জন্য উত্তর কোরিয়া সেনা মোতায়েনের বিষয়টি আনুষ্ঠানিকভাবে স্বীকার করেছে। তারা জানিয়েছে, আমাদের অনেক সৈন্যই রাশিয়াকে সহায়তা করার জন্য যুদ্ধে গিয়েছিল, তবে সেখান থেকে 600 জন নিহত হয়েছে। এছাড়াও 1500 জন আহত হয়েছে। রাশিয়া বিশেষ করে উত্তর কোরিয়াকে তার ঘনিষ্ঠ মিত্র মনে করে। উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উন তার দেশের সৈন্যবাহিনী দিয়ে রাশিয়াকে সহায়তা করার জন্য তারা সেনা পাঠিয়েছিল, তবে ইউক্রেন রাশিয়ার তুমুল লড়াইয়ে শেষ পর্যন্ত রাশিয়ার সেনাবাহিনীর সঙ্গে উত্তর কোরিয়ারও প্রায় 600 জন সেনা সদস্য নিহত হওয়ার খবর পাওয়া গেল। এই ঘটনার পরই উত্তর কোরিয়ার শোকের মাধ্যম নেমে আসে। বিশেষ করে তারা দীর্ঘদিন ধরে রাশিয়া ইউক্রেন যুদ্ধে অংশগ্রহণ করছে, তবে এই ঘটনার পর অনেকে সেদেশ থেকে যুদ্ধে অংশগ্রহণ করতে না চাইলেও জোর করে কিম জং উনের রাষ্ট্র তাদেরকে যুদ্ধে পাঠাচ্ছে। এর ফলে এই মৃতের সংখ্যা আরও বাড়বে। হাসিনার মুখ্য সচিব কায়কাউসের কারসাজিতে 4,500 কোটি টাকার কর ফাঁকি দেয় ভারতের আদানি গ্রুপ। শুল্ক কর অব্যাহতির মাধ্যমে ভারতের আদানি গ্রুপকে 4,500 কোটি টাকা কর ফাঁকির সুযোগ করে দেওয়ার অভিযোগে অনুসন্ধানে নেমেছে দুর্নীতি দমন কমিশন। দুদক জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর কে পাশ কাটিয়ে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের বিদ্যুৎ কেনার চুক্তি করে আদানিকে এই সুযোগ করে দেয়। এ অভিযোগ আছে, বড় ধরনের এই কর ফাঁকির ঘটনা নেপথ্যে মূল ভূমিকায় ছিলেন পতিত সরকারের প্রভাবশালী দোসর সাবেক মুখ্য সচিব আহমেদ কায়কাউস। এই কাজে তার সঙ্গে যুক্ত ছিলেন মন্ত্রণালয় ও বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড পিডিবির সংশ্লিষ্ট কর্মকর্তারা। আদানি গ্রুপের সঙ্গে বিদ্যুৎ ক্রয়ের চুক্তির শুরু থেকে শেষ পর্যন্ত যাবতীয় রেকর্ডপত্র, দরপত্র, ক্রয় চুক্তির সরকারি নিয়ম অনুসরণ করে হয়েছে কিনা তা জানতে বিস্তারিত তথ্য চেয়ে পিডিবিকে চিঠি দিয়েছে দুদক। গত 16 এপ্রিল চিঠিটি পাঠিয়েছে দুদকের
অনুসন্ধান কর্মকর্তা উপপরিচালক রেজাউল করিম সেখানে তথ্য পাঠানোর জন্য ৫ কার্যদিবস সময় বেঁধে দেওয়া হয়। এই সময়ের মধ্যে সঠিক জবাব দিতে নির্দেশনা দেওয়া হয়েছে। সংশ্লিষ্ট সূত্র থেকে পাওয়া গেছে উল্লেখিত সব তথ্য জানতে চাইলে অনুসন্ধান কর্মকর্তা দুদকের উপপরিচালক রেজাউল করিম বলেছেন, বিভিন্ন ধরনের তথ্যপত্র রেকর্ডপত্র চেয়ে আমরা সংশ্লিষ্ট দপ্তরগুলোতে চিঠি পাঠিয়েছি। আশা করি তারা খুব দ্রুত সময়ের মধ্যে আমাদের চিঠির যথাযথ উত্তর দিবে। তা না হলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।